মায়া বসুর লেখা উত্তরঙ্গ। আজকের গল্প পাঠে আমি রাইমা। অবনীশ, আজ রাতেও আবার বসেছি কাগজ কালি কলম নিয়ে। একই উদ্দেশ্য, তোমার সেই প্রশ্নটির জবাব দেওয়া। এ নিয়ে কতবার যে লিখতে বসেছি তার ঠিক ঠিকানা নেই। কত রাতের ঘুম না আসার সময় আমার কেটে গেছে তোমার কাছে চিঠি লিখতে বসে। কিন্তু কি লিখব? কলম কাগজ হাতের কাছে থাকলে কি আর লেখা যায়? মাঝখান থেকে শুধুমাত্র সাদা কাগজে আঁচড় কাটাই সার হয়েছে। কোনো কোনো চিঠিতে কি সব আবোল তাবোল দেখেও ছিলাম, কিন্তু রাত্রের লেখা সকালবেলার দিনের আলোয় দেখে সেগুলোকে ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দিয়েছি। তোমার কাছে সে চিঠি আর পৌঁছয়নি। কিন্তু আর তো সময় নষ্ট করা চলবে না। অনেক সময় নষ্ট করেছি, তুমিও আমিও, কিছু ভেবে কিছু না ভেবে। আর তাতে বোধ হয় তোমার আমার কোনো হাত ছিল না। এমন একটা জীবন আসে যখন এমনি করে সময়গুলোকে তরঙ্গের মতো বয়ে যেতে দিতে বড় ভালো লাগে। বড় ভালো লাগে তার তীরে বসে ঢেউ গোনা। তাই আজ রাতে মনস্থির করে বসেছি, সব ভাবনা চিন্তা সরিয়ে দিয়েছি মন থেকে। তোমার কাছে লিখবই এ চিঠি। প্রতিজ্ঞামুক্ত হতেই হবে যে আমাকে। যা ইচ্ছে লিখব, যা থাকে থাকবে, আর দেখব না। লেখা শেষ হয়ে গেলেও আর পড়ব না, রাত্রেও নয়, দিনের আলোতেও নয়। একেবারে লেখা শেষ করে স্ট্যাম্প মেরে তোমার নাম ঠিকানা লিখে সম্পূর্ণ করে রেখে দেব। ভোরবেলায় আমার সর্বপ্রথম কাজ হবে সেটাকে চোখ বুঝে পোস্ট করা। কাল সকাল আমার জীবনে এমন একটা দিন যেদিনে আমার আর কোনো কাজ নেই, থাকবে না। কেউ কোনো কাজ করতে আমাকে ডাকবে না। নিশ্চিন্ত অবকাশ মিলবে আমার জীবনে সর্বপ্রথম কালকের ভোরবেলাটিতে। তারপর আর ভাববো না। সব ভাবনা চিন্তা দ্বিধা দ্বন্দ্ব শেষ করে দিতে চাই এই চিঠির মধ্যে আজ রাত্রেই। অন্যদিন এত রাত্রে আমাদের বাড়িটা নিঝুম হয়ে যায়, কোনো সারা শব্দ থাকে না। ঘুমের সমুদ্রে তলিয়ে যায় বাড়ির সবকটা প্রাণী, কেবল আমি ছাড়া। আজও আমি জেগে আছি, কিন্তু ওরা আজ ঘুমোয়নি, সবাই ব্যস্ত। আমাদের ছোট বাড়িটায় আজ অনেক লোকজন, অনেক কাজকর্ম। শুধু আমার কাজ নেই। আমার একমাত্র কাজ তোমার কাছে চিঠি লেখা। যত কাজই থাক না কেন, আজ কেউ আমাকে ডাকবে না। যত রাত পর্যন্ত খুশি আমি বসে বসে চিঠি লিখতে পারবো। তাই এই চিলেকোঠার ছাদের ঘরটায় এসে শুয়েছি। আমায় আজ কেউ বিরক্ত করবে না। কাল অমাবস্যা গেছে, আজ শুক্লপক্ষের প্রতিপদ। সরু এক ফালি চাঁদ উঠেছে, চোখেই যেন দেখা যাচ্ছে না ওকে। যখন ওটা আস্তে আস্তে গোল হয়ে পূর্ণিমায় ঝলমল করবে, তখন আমি কোথায় থাকবো অবনীশ? অনেক দূরে, যেখানে তোমার এতটুকু ছায়াও আমাকে স্পর্শ করতে পারবে না। নতুন দেশে নতুন করে জন্ম হবে আমার। সেই শ্যামলীকে তুমি আর কিছুতেই চিনতে পারবে না অবনীশ। কিন্তু আজ ভাবি, আমাকে কি কোনোদিনও চিনতে পেরেছিলে? বোধ হয় না। সে চেষ্টাও কখনো করনি। যে কাছে থাকে, যাকে মনে হয় বড় সহজ বড় সরল, তাকে চেনাই শেষে সবচেয়ে কঠিন হয়ে পড়ে। তাই যাকে চিনতে পেরেছ, বুঝতে পেরেছ ভেবেছিলে, তারই হাতের অপ্রত্যাশিত প্রত্যাখ্যানের বেদনা তোমাকে যে কত বড় আঘাত দিয়েছিল তা আমি জানি। তা আমি অনুভব করতে পেরেছিলাম, হৃদয় দিয়ে, মন দিয়ে। তুমি আমাকে পাষাণী বলেছিলে, কিন্তু সত্যিই আমি তা নই। এবার থাকে সব, আসল কথায় আসি। কিন্তু কোনখান থেকে আরম্ভ করি বলো তো? বারবার খেয়েই হারিয়ে যাচ্ছে। কোনটা আগে লিখবো, কোনটা পরে, কিছুই ঠিক মনে আসছে না। জানি অনেক কিছু গোলমাল হয়ে যাবে, আগেটা আসবে পরে, পরেরটা আগে। অনেক কথা হয়তো লিখতে মনেও থাকবে না। স্মৃতির বিশ্বাসঘাতকতা যেসবের জন্য।
তবু তুমি মিলিয়ে দেখে নিও কোথাও ভুল হচ্ছে কিনা। তোমার সঙ্গে আমার আলাপ হওয়ার সূত্র সুলতা। ও আমার ছেলেবেলার বন্ধু। ও নিজে থেকে তোমার সঙ্গে আমার আলাপ না করিয়ে দিলে জীবনে কখনো আমাদের আলাপ হতো না। তার কারণ আমি নিজে থেকে কারো সঙ্গেই আলাপ করতে মিশতে পারি না, কথা বলতেও পারি না, লাজুকের এক শেষ। আর তাছাড়া তুমি কলকাতার নাম করা বড় লোকের ছেলে, রূপে গুণে বিদ্যায় অসাধারণ, আর আমি অতি ছাপোষা সাধারণ গরিব কেরানির মেয়ে। তবু যে আমাকে তোমার ভালো লেগেছিল সে কি শুধু আমার গানের জন্যই? গান আমি ভালোই গাইতে পারতাম, গায়িকা হিসেবে একটু খ্যাতিও ছিল আমার। একটা কথা জিজ্ঞাসা করবো অবনীশ? কিছু মনে করো না। তুমি অনেক মেয়ের সঙ্গেই মিশেছ, অনেক সুন্দরী শিক্ষিতা তারা আমার চেয়ে। কি দেখে মুগ্ধ হয়েছিলে? গান ছাড়া তোমাকে ভোলাবার মতো কি ছিল আমার? আজও ভাবি কি জন্যে তুমি এত উন্মত্ত হয়ে উঠেছিলে? আমাকে বিয়ে করতে তোমার এত আগ্রহ কেন হয়েছিল? মনে হয় তুমি যাকে চেয়েছিলে, যাকে ভালোবেসেছিলে সে বুঝি আমি নই? আমাকে, আমার সম্পূর্ণ সত্তাকে বাদ দিয়ে বোধহয় তুমি আমার গানকে, আমার শিল্পী সত্তাকেই বেশি ভালোবেসেছিলে। জানি সমস্ত রাত জেগে বসে আকাশের ওই সংখ্যা তারাগুলোকে গুণে শেষ করে ফেলতে পারলেও এর প্রকৃত উত্তর জানতে পারবো না। তাছাড়া কি হবে এখন জেনে? সুলতা আমার বন্ধু, বড় লোকের মেয়ে, তোমারই মতো উপরতলার বাসিন্দা। আমার গানও ভারী ভালোবাসত। ওদের বাড়িতে প্রায়ই আমার ডাক পড়তো গান গাইবার। ওর দাদার বিয়ের বৌভাতের দিন রাত্রে ওদের বাড়ির সকলের অনুরোধে অনেক গান গাইতে হয়েছিল আমাকে। রাতও একটু বেশি হয়ে গিয়েছিল তাই। সুলতা তোমাকে অনুরোধ করেছিল যাবার পথে তোমার গাড়িতে আমাকে তুলে নিয়ে বাড়িতে পৌঁছে দেবার জন্য। তোমার সঙ্গে আমাকে একলা পাঠাতে বিন্দুমাত্র ইতস্তত করেনি সে। সেটা শুধু আমাকে পৌঁছে দেবার জন্য অন্য লোক পায়নি বলে নয়, তোমাকে ভালোবাসত বলেও নয়, আমাদের দুজনকেই ও মন প্রাণ দিয়ে বিশ্বাস করত বলেই। আমি সংকুচিত লজ্জিত হয়ে বারবার আপত্তি করেছিলাম। সুলতা শোনেনি, হেসে উড়িয়ে দিয়েছিল আমার আপত্তি। ঠাট্টা করে বলেছিল, তোকে পৌঁছে দিতে গিয়ে ও যদি আমার আঁচল ছাড়া হয়েই যায়, যাক না, পরীক্ষা হয়ে যাবে আসল হিরে না নকল। মন্দ কি? সারা জীবন যাকে আঁচলে বাঁধতে যাচ্ছি সেটা কাঁচ না হিরে বুঝতে পারবো। এ কথার কোনো উত্তর দিতে পারিনি। তোমার সঙ্গে এর আগে অনেকবারই দেখা হয়েছে আমার সুলতার বাড়িতে, কথাও বলেছি দু একটা, গানও শুনিয়েছি অনেক। আর গানের শেষে তোমার উচ্ছ্বসিত প্রশংসা, মুগ্ধ দৃষ্টি স্তুতিতে নিজেও যে মুগ্ধ হয়েছিলাম এ কথাও সত্যি। কিন্তু এতে আমার খুব বেশি দোষ ছিল না। ছেলেবেলা থেকে অভাবের সংসারে মানুষ হয়ে অনেক কিছু থেকে আমরা বঞ্চিত। মনে মনে যেন স্থির জানতাম বড় একটা কিছু পাওয়া আমাদের জন্য নয়। তাই তোমার মতো তরুণের প্রশংসা মুগ্ধ দৃষ্টিতে সুলতার ভাবে স্বামী জেনেও হৃদয়কে সংযত করতে পারিনি। দোষ আমার খুব বেশি নয়। আলো ঝলমল বিয়ে বাড়ির গেট পেরিয়ে এলাম দুজনে। তুমি তোমার গাড়ির ড্রাইভারের আসনে বসে পাশের সিটের দরজা খুলে দিলে। আমি উঠে বসলাম। গিয়ার দিতে গিয়ে ছোঁয়াছুঁই হলো কতবার, গিয়ার না দিতে গিয়েও হলো। কি এক অনিশ্চিত সম্ভাবনায় আমার সমস্ত শরীর মন থরথর করে কাঁপতে লাগলো। মনে হলো যেন তুমিও কাঁপছ। সেদিন সেই রাত্রের কথা মনে পড়ে অবনীশ? সেদিন তুমি সোজা পথে আমাকে বাড়িতে পৌঁছে দাওনি। তোমার গাড়ি অনেক ঘুরপথে, অনেক একে বেঁকে যতটা সময় পৌঁছবার কথা তার চেয়ে অনেক দেরি করে আমার গলির মুখে এসে দাঁড়িয়েছিল। নামিয়ে দিয়েই ক্ষান্ত হওনি, বারবার আপত্তি করা সত্ত্বেও আমার সঙ্গে সঙ্গে নেমে এসেছিলে। আর আমি তখন লজ্জায় মরে যাচ্ছিলাম। নতুন করে সরু গলিটাকে মনে হচ্ছিল কি নোংরা, কি নোংরা। তুমি বড় লোক, এমন রাস্তায় আসা তোমার অভ্যেস নেই, এখানে তোমাকে মানায় না। আমাদের বাড়িতে সেদিন তোমাকে আনতে কিছুতেই আমার মন চায়নি, তবুও তুমি এলে। দরজার কড়া নাড়লাম,
মা এসে দরজা খুলে দিলেন। সুলতার কল্যাণে তুমি খুব একটা অপরিচিত ছিলে না আমাদের বাড়িতে। মা চমকে উঠলেন, ডেকে আনলেন বাবাকে। আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন দুজনে। তাদের কথায় বারবার এই কথাই ফুটে উঠতে লাগলো, তোমার কত দয়া, কত মহত্ব, গরিবের কুড়েতে পায়ের ধুলো দিয়েছ তুমি। সেই আশাই তোমার শেষ আশা কেন হলো না অবনীশ? আবার কেন তুমি এলে এই নোংরা সরু গলিটায়? কেন এলে আমাদের জীর্ণ পুরনো বাড়িটায়? চারদিকের পাঁচিল তোলা দম আটকানো ঘরের মধ্যে কেন আনলে বাইরের মুক্ত বাতাস? সব ভুলে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে রইলে আমার গান শুনে। তোমার তো কিছুর অভাব ছিল না। আর আমার বলতে পারো কি ছিল আমার? গরিবের মেয়ে, সকাল সন্ধে ঘরের কাজ করে ছোট ভাই বোনদের দেখে শুনে পড়াশোনা গান বাজনা নিয়েই ছিলাম। আমল দিইনি কোনো অভাবকে, করিনি কোনো অভিযোগ। কিন্তু সেদিন মনে হয়েছিল, বুঝতে পেরেছিলাম একটা মস্ত বড় অভাব, কি একটা শূন্যতা ভরা ছিল আমার মনে। তুমি এলে, পূরণ করে দিলে সব অভাব, সব শূন্যতা। দিন কাটতে লাগলো। তোমার কি হলো জানি না, কিন্তু সুলতার সঙ্গে সেই থেকে আর আগের মতো সহজভাবে অন্তরঙ্গভাবে মিশতে পারলাম না। একটা ভয়ানক অপরাধ বোধের অস্বস্তিতে সংকুচিত হয়ে উঠলাম। মনে হলো আমি ওর বন্ধুত্বের অমর্যাদা করেছি, ওর বিশ্বাসকে নষ্ট করেছি। অবনীশকেও ভালোবাসত, একদিন ওর সঙ্গে সুলতার বিয়ে হবে কথা জেনে শুনেও আমি অবনীশকে কেড়ে নিচ্ছি। এ আমার উচিত হচ্ছে না, এ আমার অন্যায়, ভারী অন্যায় হচ্ছে। কিন্তু আর একটা সত্তা আমার সমস্ত বিবেক বুদ্ধিকে চাপা দিয়ে উত্তেজিত হয়ে উঠল। কিসের অন্যায়, কিসের পাপ? সুলতার অভাব কি? বড়লোকের সুন্দরী মেয়ে, ওর জীবন সুখে ঐশ্বর্যে প্রাচুর্যে পরিপূর্ণ, হাত বাড়ালে সমস্ত পৃথিবী ওর মুঠোর মধ্যে। আর আমি অর্থ, মান, মর্যাদা, আভিজাত্য কি আছে আমার? রূপ সাধারণ, গান ছাড়া কি আছে আর আমার? জানিয়ে দাঁড়াতে পারবো অবনীশের পাশে? আমার বাবার যে অবস্থা, তাতে কোনো মতে দুবেলা খাওয়া পড়াটাই চলে, আর কিছু নয়। তাতে আবার আমি একা নই, আরো কটা ভাই বোন আছে। সঙ্গে সঙ্গে রাগও হলো, কেন আমি পাবো না অবনীশকে? বড় লোকের মেয়ে বলে, টাকা আছে বলে সুলতা দখল করবে সব? হৃদয়টা কি বড় নয়? আমার ভালোবাসা কি বড় নয় তার চেয়ে? অর্থের ঐশ্বর্যের প্রাচুর্য না থাক, হৃদয়ের প্রাচুর্যে আমি সব অভাব লুকিয়ে দেব। হায় রে, তখনও বুঝিনি এর আরো একটা দিক থাকতে পারে। সেই দিন প্রথম বুঝতে পারলাম সুলতাকে আমি কতটা হিংসে করে এসেছি ছেলেবেলা থেকে। আমরা দুজনে সমান নই। ও ইচ্ছে করলে সব পায়, আমি কিচ্ছু পাবো না। রূপে গুণেও আমার চেয়ে অনেক বড়। এতদিন জানতাম ও ভালো, নিরহংকার, আমাকে প্রাণ দিয়ে ভালোবাসে। কিন্তু তখন মনে হলো সব ভান, সব মিথ্যে। ও দেখাতে চায় ও কত বড় আর আমি কত ছোট। অবচেতন মনের প্রচন্ড ঈর্ষায় সব ছাপিয়ে সেদিন মনে হয়েছিল তোমাকে আমার চাই। স্বেচ্ছায় তুমি ধরা দিয়েছ তখন, কেন আমি নেব না তোমাকে? কেন আমি বঞ্চিত থাকবো চিরদিন? যে সুধাপূর্ণ পাত্র আপনা থেকে মুখের কাছে এসেছে তাকে ফিরিয়ে দেব? এত বড় মনের জোর আমার নেই। আমি চাই, সব চাই। এক চুমুকে শূন্য করতে চাই ও সুধার পূর্ণ পাত্র। চাই মান, যশ, অর্থ, চাই তোমাকে। তারপরের দিনগুলোর কথা যদি ভুলতে পারতাম অবনীশ, যদি নিঃশেষে মুছে ফেলতে পারতাম মন থেকে, সেই দিনগুলোতে কি পৃথিবীর আর কেউ ছিল না? না বোধহয়, শুধু তুমি আর আমি আর আমার গান। নতুন রঙে, রসে, মাধুর্যে পৃথিবী যেন নতুন করে ধরা দিয়েছিল আমাদের দুজনের কাছে। সে কি সুখ, সে কি মোহ, জানি না। সে বিচিত্র অনুভূতি। থাক থাক সে কথা, চাপা থাক সে স্মৃতির হৃদয়ের অতলে। হয়তো কোনোদিনই ভুলতে পারবো না সে কটা দিনের কথা। তোমাদের বাড়ির সকলের অমত সত্ত্বেও তুমি বিয়ে করতে চাইলে আমাকে। রাজি হলাম সানন্দে। বুঝি এর জন্যই প্রতীক্ষা করেছিলাম এতদিন। বাবা মা দুজনে সব দিক দিয়েই আমাদের সহযোগিতা করছিলেন। সোনার হরিণকে ধরতে পারা কি সহজ কথা? তোমার মতো পাত্র জীবনের কল্পনার অতীত ছিল তাদের কাছে। তাছাড়া যেভাবেই হোক না কেন, বিয়েটা একবার হয়ে গেলেই তো বাজিমাত।
কিছুতেই তোমার বাবা ছেলে বউকে ফেলতে পারবেন না। তুমি স্বাধীন, তোমার মস্ত চাকরিটার ব্যাংক ব্যালেন্সটাও তাদের অজানা ছিল না। সব ঠিকঠাক, দুজনে উঠছি হাওয়ায়, অনিশ্চিত সম্ভাবনা সুনিশ্চিত পরিণতির প্রতীক্ষায় উদ্গ্রীব। চিরদিনের মতো তুমি আমার, আমি তোমার, আর কিচ্ছু জানি না, জানতে চাই না। তোমার গাড়িতে তোমার পাশে বসে ঘুরছি, এখানে ওখানে, লেকে, ময়দানে, গঙ্গার ধারে, আরো কত জায়গায়। জীবনের সমস্ত কামনা বাসনা সফলতার গান হয়ে আমার গলায় নির্ঝরের মতো ঝরছে। তুমি শুনছ মুগ্ধের মতো। মনে আছে অবনীশ সেই সন্ধ্যের কথা? বিয়ের কথা পাকা হয়ে যাবার পর যেদিন তুমি সেই পাথর বসানো আংটিটা আমার হাতে প্রথম পরিয়ে দিলে, তোমার কাছ থেকে সেই আমার প্রথম উপহার, তোমার ভালোবাসা আর প্রেমের স্বীকৃতি। কি করে বোঝাবো কি আনন্দ হয়েছিল সেদিন। সেদিন তোমার কাছ থেকে ফিরে এসে অনেক রাত অবধি ঘুম হয়নি। বারবার আংটিটা মুখের কাছে, চোখের কাছে, বুকের কাছে এনে আদর করছিলাম। মনে হচ্ছিল এ যেন আংটি নয়, এ তুমি, এ যেন আমি তোমাকেই পেয়েছি। আংটির ভেতরে ঝকঝকে পাথরটা যেন পাথর নয়, তোমার অকুণ্ঠ ভালোবাসা। নোটিশ দেওয়া হয়ে গেছে, বিয়ের মাত্র আর কটা দিন বাকি। এমন একদিনে সুলতা এলো আমাদের বাড়ি। অনেক দিন বাদে দেখা হলো দুজনে। তোমার সঙ্গে ঘনিষ্ঠতা হবার পর আমি আর ওদের বাড়ি যাইনি। সুলতাও আসেনি এখানে, একথা তুমি জানতে। লজ্জায় সংকোচে মুখ তুলতে পারছিলাম না। সুলতা কিন্তু খুব সহজভাবে আগের মতোই কথা বললে আমার সঙ্গে। তার কাছ থেকেই জানতে পারলাম তুমি সব কথা খুলে বলেছ ওকে। সুলতার সহজ স্বাভাবিক আচরণ দেখে মনে হলো যেন এটাই স্বাভাবিক। অবনীশ আর আমার মেলামেশা, বিয়ে, এতে ওর কিছুই আসে যায় না, কোনো ক্ষতিই হয়নি। যেন সে বেঁচে গেছে, যেন সে বুঝতে পেরেছে হিরে ভেবে যাকে আঁচলে বাঁধতে গিয়েছিল সুলতা সেটা হিরে নয়, আদতেই একটা ঝুটো পাথর, বুঝি একটা কাঁচ মাত্র। অনেকক্ষণ বসলো সুলতা, ঠিক আগেকার দিনগুলোর মতো। অনেক গল্প করলো, হাসি ঠাট্টা দিয়ে মুছে নিল আমার মনের লজ্জা, সংকোচ, গ্লানি। তারপর মায়ের কাছে অনুমতি নিয়ে বলল, চল আমার সঙ্গে একটু, এখনই পৌঁছে দেবো আবার। অবাক হয়ে বললাম, কোথায়? বারে, আমি তো তোর বিয়েতে থাকতে পারছি না, পরশু চলে যেতে হচ্ছে চেঞ্জে বাবাকে নিয়ে। শুনেছিস তো, মাসখানেক ধরে বাবা ভীষণ ভুগলেন, বার্থ রিজার্ভ হয়ে গেছে। তোর জন্য একটা উপহার কিনবো, ফিরে এসে তোর বিয়ের ভোজটা খাবো, মনে থাকে যেন। কোনো কথা, কোনো আপত্তি শুনল না সুলতা, জোর করে ওর গাড়িতে ধরে নিয়ে গেল আমাকে। অবনীশ, যদি সেদিন সুলতা না আসতো কি হতো তাহলে? সারা জীবন এক দুর্বহ ভুলের বোঝা দুজনকেই বইতে হতো। সেই দিনই দোকান থেকে ফিরে এসে তোমার চিঠি লিখে জানিয়ে দিলাম এই বিয়ে অসম্ভব, হতেই পারে না, কোনো মতেই না, কিছুতেই না। সেই চিঠি পেয়ে তুমি আশ্চর্য হয়ে ছুটে এসেছিলে, অনেক বুঝিয়েছিলে, অনুনয় বিনয় করে কারণ জানতে চেয়েছিলে, কিন্তু আমার কথা নড়চড় হয়নি। বিনা কারণে আমার হাত থেকে এত বড় আঘাত পেয়ে তুমি পাগলের মতো অস্থির উদ্ভ্রান্ত হয়ে উঠেছিলে। আজও আশ্চর্য হয়ে ভাবি, কোথা থেকে তোমার করুণ বিষণ্ণ মুখের মিনতিকে, ব্যাকুল আবেদনকে প্রত্যাখ্যান করার মতো শক্তি পেয়েছিলাম আমি? সে কি সুলতার কাছ থেকেই? বাড়িতে ঝড় বয়ে গিয়েছিল, বাবা মা শুধু মারতে বাকি রেখেছিলেন। নেহাত তত বড় মেয়ের গায়ে হাত তোলা যায় না, তাই আমার নির্বুদ্ধিতায় যে কত বড় সর্বনাশ হলো তাই ভেবে তাদের বিলাপের অন্ত ছিল না। বারবার কপালে হাত চাপড়েছিলেন দুজনে। হাতের লক্ষ্মী পায়ে ঠেলা একেই বলে, বারবার শুনিয়েছিলেন আমাকে। তবু আমার মত বদলায়নি। সব দুর্যোগ, লোক নিন্দা, অপমান মাথা পেতে নিয়েছিলাম নিঃশব্দে। তোমাকেও দেখা করতে বারণ করেছিলাম, কথা দিয়েছিলাম তোমাকে নিশ্চয়ই জানাবো আমাদের বিয়ে ভেঙে যাবার কারণ। তারপর দিনের পর দিন, রাতের পর রাত কেটে গেছে। অশান্ত সমুদ্র শান্ত হয়ে গেছে, ঝড় থেমে গেছে। অন্তত বাইরে থেকে প্রতিজ্ঞা পালন করতে চেষ্টা করেছি, পারিনি। কি করে বা পারবো আমি কি নিজেই জানি, কিন্তু আর তো সময় নেই, অনেক রাত হয়ে গেছে। আজ এখন না লিখলে হয়তো আর কখনো লেখা হবে না।
আজকের এই রাত আমার কুমারী জীবনের শেষ রাত্রি। কালকের পর থেকে শুধু আমার পদবিটাই যে পাল্টাবে তা নয়, সব অদল বদল হয়ে যাবে। আমার কাছে সে তুমি থাকবে না, এক অনাত্মীয় অপরিচিত পুরুষ মাত্র। তোমাকে চিঠি লেখাও উচিত হবে না আমার। কাল রাতের পর থেকে আমি আর সেই শ্যামলই থাকবো না, অন্য পুরুষের স্ত্রী। এটাই হবে আমার সবচেয়ে বড় পরিচয়। তাই তোমাকে দেওয়া কথা রাখবার জন্য আজ যেমন করেই হোক লিখতে হবে, হঠাৎ কেন আমার এই দুর্মতি হয়েছিল। চৌরঙ্গীর বিখ্যাত নাগরমলের দোকানের সামনে গাড়ি রেখে সুলতা আমাকে নিয়ে নামলো। কাউন্টার ভর্তি কত সব হিরে মুক্তোর গয়না ঝকঝক করছে। সুলতা নিজের গলা থেকে সোনার চেনে আটকানো একটা পাথর বসানো লকেট খুলে রাখলো কাউন্টারের উপর। ম্যানেজারকে জিজ্ঞেস করলো, দেখুন তো লকেটটা, এই দোকান থেকেই কেনা। ম্যানেজার এক মুহূর্তে লকেটটাকে চোখের সামনে ঘুরিয়ে ফিরিয়ে দেখল। সেও চিনল আমি। অবনীশী একদিন সুলতাকে এই উপহার দিয়েছিল। হ্যাঁ, এই হীরের লকেটটা আমাদের দোকানের। কেন বলুন তো? খাতা খুলে দেখুন তো কত দাম। অবনীশ মিত্র এটা কিনে নিয়ে গিয়েছিলেন। সুলতা তারিখটাও বলল। খাতা খুলে ম্যানেজার দাম বলল। ওরা মস্ত বড় বাঁধা খদ্দের আমাদের, এখান থেকে অনেক টাকার মাল কেনেন। দাম শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। ওইটুকু একটা লকেটের এত দাম? ওই কুচি কুচি কাঁচের মতো পাথরগুলো আসল হিরে? আসল হিরে দামি হয় জানতাম, তবে এত দামি তা আমার মতো গরিবের মেয়ের পক্ষে কল্পনা করাই অসম্ভব। সুলতা বলল, এটা বদলে ওই দামের ভেতর একটা সোনার সেট দিন তো, নেকলেস, চূড়, কানের ফুল, আংটি। ব্যাকুল হয়ে সুলতার হাত চেপে ধরলাম। কি করছো সুলতা? এই হীরের লকেট অবনীশ তোমাকে উপহার দিয়েছিল, কেন বদলাচ্ছ তুমি? এ কিছুতেই হতে পারে না। তাছাড়া এত টাকা দামের এতগুলো গয়না আমি কোনো মতেই নিতে পারবো না। এমন জানলে আমি তোমার সঙ্গে কিছুতেই আসতাম না। সুলতা আমার দিকে তাকিয়ে একটু হাসলো, অদ্ভুত হাসি। বলল, আজ এই লকেটের দাম আমার কাছে কিছুই নয় শ্যামলী। হিরে কাঁচ সব সমান হয়ে গেছে। এটা আমি তো দিচ্ছি না, অবনীশের জিনিসই তোকে দিচ্ছি। এটা এখন তোরই প্রাপ্য, আমার নয়। অবনীশ হিরে ভীষণ ভালোবাসে, ওই নিজে পছন্দ করে আমাকে এটা কিনে দিয়েছিল। তুই তো জানিস, হীরের গয়না তুই অনেক পাবি ওর কাছ থেকে। হীরের লকেট তাই তোকে দেব না, বদলে সোনার এক সেট গয়না দেবো বলে স্থির করেছি। তুই শুধু আমার ছেলেবেলার বন্ধু নয় শ্যামলী, সবচেয়ে বড় বন্ধু। তুই এই গয়না না নিলে আমার ভারী দুঃখ হবে। লক্ষ্মীটি ভাই, আপত্তি করিস না। দেখি তোর আংটিটা। আমার আঙুল থেকে তোমার দেয়া পাথর বসানো সোনার আংটিটা খুলে ম্যানেজারের হাতে দিয়ে বলল, এই মাপের নতুন ডিজাইনের কতগুলো সোনার আংটি দেখান তো। ম্যানেজার আংটিটা চোখের কাছে তুলে অভ্যেস মতোই বুঝিয়ে একবার চোখ বোলালো। আর আমি সহসা সব ভুলে কি বলছি কি করছি না জেনেই তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এই আংটিটার দাম কত? ম্যানেজার যাচাইয়ের দৃষ্টিতে আর একবার ঘুরিয়ে ফিরিয়ে দেখলো আংটিটাকে। তারপর আমার মুখের দিকে চেয়ে বলল, এটার দাম বেশি হবে না। ঝুটো পাথরের দাম নেই, সোনাও মরা। এটা আমাদের দোকানের মাল নয়, ঝুটো পাথর আমরা বেচি না। কি হলো জানি না, কেন অমন হলো জানি না, হঠাৎ কেন যে চোখের সামনে সব অন্ধকার হয়ে এলো জানি না। নিঃশ্বাস বন্ধ হয়ে এলো, এতটুকু আলোর লেশ মাত্র রেখাও খুঁজে পেলাম না কোথাও। সুলতা দুহাত জড়িয়ে ধরলো আমাকে ওর বুকের মধ্যে। কি হয়েছে শ্যামলী, শরীর খারাপ লাগছে? কোনো মতে বলতে পারলাম, আজ এসব থাক ভাই সুলতা, ভয়ানক মাথা ঘুরছে, দাঁড়াতে পারছি না। তখনই সুলতা পৌঁছে দিয়ে গেল বাড়িতে। আর তার একটু পরেই তোমাকে জানিয়ে দিলাম, এই বিয়ে হতে পারে না, অসম্ভব। জানি না কেন এই কাজ করলাম। সুলতাকে আসল দামি হিরে দিয়েছ আর আমাকে তুচ্ছ একটা ঝুটো পাথর, তাই না? তা নয়। তোমাকে বিয়ে করলেই তো আমি হীরের গয়না পেতে পারতাম। তবে কি জন্যে, কেন এই কাজ করলাম আমি, কেন? এই উত্তর বড় জটিল, বড় কঠিন। আমি অনেক ভেবেছি, অনেক রাত না ঘুমিয়ে উত্তর খুঁজেছি, কেন করলাম এমন কাজ। আমি তো সত্যিই তোমাকে ভালোবেসেছিলাম,
কিন্তু সত্যি বলছি অবনীশ, নিজের হৃদয়কে বোঝা যত কঠিন, অন্যের হৃদয়কে বোধহয় ততটা নয়। তোমার আংটিটা ফেরত দিলাম না, কেননা তুমি বড় লোকের ছেলে, ব্যাংকে তোমার নিজেরই অনেক টাকা আছে। ওই ঝুটো আংটির দাম তোমার কাছে কিছু নয়, তাই ওটা রইল আমার কাছে। মাঝে মাঝে দেখবো ওটাকে। ওই আংটিটার মানদণ্ডে ধরা পড়বে আমার স্বরূপ, আত্মদর্শন হবে। কাল আমার বিয়ে। বাবা অনেক খুঁজে পেতে আমাদের সগোত্র একটি গরিব পাত্র জোগাড় করেছেন। আমাদের অবস্থা তো জানোই, কোনো মতে শাঁখা সিঁদুর দিয়ে পার করা। কাউকেই বলা হয়নি, তাই তোমাকেও জানাইনি। রাত প্রায় শেষ হয়ে এলো। বিয়েতে যারা এসেছেন, অর্থাৎ মাসিমা পিসিমার দল, তারা হয়তো এক্ষুনি এসে পড়বেন আমার ঘরে। হিন্দুর বিয়ে, অনেক রকম নিয়ম কানুন আছে, জানোই তো। তাই ওদের আসবার আগেই এই শেষ অনিয়মটা, অর্থাৎ তোমার কাছে চিঠি লেখাটা এখানেই শেষ করে ফেলি। তুমি সুখী হও, সুলতা সুখী হোক। প্রার্থনা করো আমিও যেন সুখী হতে পারি। জীবনে সবচেয়ে বড় সান্ত্বনা আমার এই রইল, জেনে শুনে চিরদিনের মতো যেটাকে আঁচলে বাঁধতে যাচ্ছি, সেটা হিরে নয়, কাঁচ। ইতি শ্যামলী। রাইমার গল্পের ঝুলিতে রয়েছে আরো নানান স্বাদের গল্প। শুনতে চান? প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল আর জুড়ে যান রাইমার গল্পের পরিবারে। কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট বক্সে প্লিজ জানান, লাইক করুন, শেয়ার করুন।